সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমাদের সবাইকে স্বাগতম। আজকের আমাদের অধ্যায় তাপগতিবিদ্যা, পদার্থবিজ্ঞানের সেকেন্ড পেপারের প্রথম অধ্যায় এটি। তো আজকের টপিকগুলো একটু জেনে নিই আমরা। প্রথমে আমরা আলোচনা করব তাপীয় সমতা সম্পর্কে, এরপর তাপমাত্রা সম্পর্কে হালকা ধারণা নেব, যেটি তোমরা আগে থেকে জানো। এর পরবর্তীতে আমরা জানবো তাপগতিবিদ্যার শূন্যতম সূত্র, এরপর তাপমিতিক ধর্ম বা উষ্ণতামিতিক ধর্ম দুটি এক, এরপর জানবো নিম্ন স্থিরবিন্দু, ঊর্ধ্ব স্থিরবিন্দু, এরপর বিভিন্ন তাপমাত্রার স্কেলের মধ্যে সম্পর্ক। চলো শুরু করি। আমাদের এবারের টপিক তাপীয় সমতা। তো তাপীয় সমতা কি? যে অবস্থায় পরস্পরের সংস্পর্শে থাকা বস্তুগুলোর মধ্যে তাপের আদান প্রদান ঘটে না, তাকে তাপীয় সমতা বলে। তো আমরা কি জানি, তাপ হচ্ছে এক প্রকার শক্তির বা শক্তির রূপ। তো যেটি কি হয়, তাপ যদি কম হয়, যে বস্তুর তাপমাত্রা কম সেটিতে পাশের তাপীয় যদি দুটি বস্তু সংস্পর্শে আনা হয়, তাদের মধ্যে একটির তাপ বেশি অপরটির তাপ কম, তাহলে কি হয়, যেটির তাপমাত্রা বেশি সেটি থেকে তাপ পাশের বস্তুটিতে চলে যায়। এটি আমরা জানি তাপের একটি ধর্ম, যে দুটি তাপীয় বস্তুকে যখন পরস্পরের সংস্পর্শে আনা হয় তখন কি তাদের মধ্যে তাপের আদান প্রদান ঘটে, তাই না? তো আদান প্রদানটা কীভাবে ঘটে? যখন বেশি তখন কি হয়, বেশি তাপমাত্রার বস্তুটি থেকে পাশের কম তাপমাত্রার বস্তুটিতে তাপ প্রবাহিত হয়, তাই না? তো এভাবে যতক্ষণ পর্যন্ত তাপ প্রবাহিত চলতে থাকে, একটা সময় কি হয়, একটা সময় গিয়ে দুটি বস্তুর মধ্যে তাপের পরিমাণ সমান হয়ে যায়। বোঝা গেছে? তাপমাত্রাটা সমান হয়ে যায়, যার ফলে এই দুটি বস্তুর মধ্যে আর কোনো তাপের আদান প্রদান ঘটে না। আর এই অবস্থাটিকে বলা হয় তাপীয় সাম্য অবস্থা। আমরা একটি উদাহরণের মাধ্যমে চিন্তা করি। যদি আমরা রুম, এটি হচ্ছে একটা রুম, এই রুমের টেবিলে একটি চায়ের কাপ এনে রাখা হলো। 10 মিনিট পর এসে দেখা গেল গরম চায়ের কাপ এনে রাখা হলো। 10 মিনিট পর এসে দেখা গেল গরম চায়ের কাপটি ধীরে ধীরে কী হয়ে গিয়েছে, ঠান্ডা হয়ে গিয়েছে। আরও 10 মিনিট পর এসে দেখা গেল কি হলো, চায়ের যে গরম কাপটি ছিল সেটি একদম পানির মতো টেম্পারেচার হয়ে গেছে, তাই না? একদম পানির মতো যে টেম্পারেচার থাকে, রুম টেম্পারেচার, সেটির মতো হয়ে গেছে। তার কারণ কি, এই যে চায়ের যে কাপটি, সেটির সাথে কি আমাদের রুমের টেম্পারেচারের মিল রয়েছে? তার মানে কি বলা যাচ্ছে, দুটি ভিন্ন তাপমাত্রার বস্তু একসাথে কিন্তু একত্রিত হয়েছে, তাই না? বস্তু বলতে আমি এখানে বোঝাচ্ছি, একটি হচ্ছে চায়ের কাপ, আরেকটি হচ্ছে রুমের টেম্পারেচারের বায়ুকণা বা বাতাসগুলো, তাই না? এখন রুমের টেম্পারেচারে থাকা যে বায়ুকণাগুলো রয়েছে তাদের সাথে কি চায়ের কাপের তাপমাত্রা কি মিল রয়েছে? না, চায়ের কাপের তাপমাত্রা বেশি, সে কারণে চায়ের কাপের তাপমাত্রাটা রুমের মধ্যে ছড়িয়ে পড়া শুরু হবে। এখন একটা সময় পর্যন্ত আস্তে আস্তে ছড়িয়ে পড়বে, আস্তে আস্তে চায়ের কাপের তাপমাত্রাটা কমতে থাকবে। কমতে কমতে একটা সময় রুমের টেম্পারেচারের সমান হয়ে যাবে। এরপর রুম টেম্পারেচার আর চায়ের কাপের টেম্পারেচার যখন সমান হয়ে যাবে, তখন তারা পরস্পরের সাথে তাপীয় সাম্য অবস্থায় থাকবে। তার মানে দুটি বস্তুর মধ্যে আর কোনো কি হচ্ছে না, তাপের কোনো আদান প্রদান ঘটছে না। আমরা যদি রুম না বলে দুটি বস্তুর মধ্যে আসলে তুলনা করি, এটি একটি গরম কফির মগ, আর এটি হলো নর্মাল পানির গ্লাস। এখন এই দুটিকে যখন একসাথে করা হলো, তখন কি হবে, তখন এই গরম কফির মগটি থেকে পাশের পানির গ্লাসটিতে তাপ প্রবাহ শুরু হবে। কতক্ষণ পর্যন্ত চলতে থাকবে এই তাপ প্রবাহটি? যতক্ষণ পর্যন্ত উভয়ের মধ্যে তাপের পরিমাণটা সমান হবে না। আর যখনই তাদের মধ্যে তাপের পরিমাণটা সমান হয়ে যাবে, তখন তাদের মধ্যে আর তাপের কোনো আদান প্রদান ঘটবে না। আর এই অবস্থাটাই হচ্ছে তাপীয় সমতা। যে অবস্থায় পরস্পরের সংস্পর্শে থাকা দুটি বস্তু মধ্যে কি হবে না, তাপের কোনো আদান প্রদান ঘটবে না, তাকে তাপীয় সমতা বলে। আমরা কি জানি, যখন দুটি ভিন্নধর্মী ভিন্ন মানের তাপমাত্রার বস্তুকে একসাথে আনা হবে, তখন তাদের মধ্যে কিন্তু তাপীয় আদান প্রদান ঘটবে। যেমন আমি এখানে দেখালাম তোমাদেরকে যে এই মগটি কিন্তু কী ছিল, তাপমাত্রা বেশি ছিল, আর এই মগটির তাপমাত্রা কম ছিল, যার ফলে এটি থেকে প্রথমটি থেকে দ্বিতীয়টিতে তাপমাত্রা প্রবাহ শুরু হয়। কিন্তু একটা সময় পর যখন দুজনের মধ্যেই তাপমাত্রাটা ব্যালেন্স হয়ে যায়, তখন তাদের মধ্যে আর তাপের কোনো প্রবাহ হয় না।
পূর্বের টপিকে আমরা জানলাম যে দুটি বস্তুর মধ্যে যখন কি তাপের পরিবর্তন থাকবে না, মানে তাপের পরিমাণটা যখন একই থাকবে, তখন তাদের মধ্যে আর কোনো কি হবে না, তাপের আদান প্রদান ঘটবে না। সেটি যতটুকু পরিমাণ তাপে হোক, উভয়ের মধ্যে ধরো 20 ডিগ্রি পরিমাণ তাপ আছে, 20 ডিগ্রি সেলসিয়াস তাপ আছে, পাশের দুটি বস্তুতে 20 ডিগ্রি সেলসিয়াস পরিমাণ তাপ আছে, তার মানে কি তাদের মধ্যে কোনোই তাপের আদান প্রদান ঘটবে না। সেই তাপমাত্রাটা উভয়ের যদি বেড়ে 30 হয়, তাহলেও তাদের মধ্যে কোনো তাপীয় আদান প্রদান ঘটবে না। আর কোনো বস্তু তাপ দিবে নাকি তাপ নিবে সেটি আমরা বুঝতে পারি তাপমাত্রার সাহায্যে, তাই না? তাপমাত্রা হচ্ছে এমন একটা অবস্থা যার সাহায্যে আমরা বলতে পারি যে কোনো বস্তু তাপ দেবে নাকি তাপ নিবে। এখন তোমাদেরকে যদি বলি, আবার পূর্বের উদাহরণটিতে আসো, একটি চায়ের কাপ আর একটি পানির কাপ, ঠিক আছে? এখন আমরা যেটা জানি যে গরম চায়ের কাপের তাপমাত্রাটা বেশি, তাই না? আবার যে নর্মাল পানির যে কাপটি তাতে তাপমাত্রা কম। এখন আমরা কি বলতে পারি, বেশি তাপমাত্রার বস্তুটি থেকে কম তাপমাত্রার বস্তুতে কি হবে, আমাদের তাপটি প্রবাহিত হবে। তার মানে তাপের কারণে কিন্তু আমরা তাপমাত্রার পরিমাণটা দেখে বা তাপমাত্রা জেনে কিন্তু আমরা বলতে পারতেছি যে কোন বস্তু থেকে কোন বস্তুতে তাপ প্রবাহিত হবে। এখানে যে বস্তুর তাপমাত্রা বেশি সেই বস্তুটি তাপ দিবে, আর যে বস্তুর তাপমাত্রা কম সেই বস্তুটি তাপ নিবে। আর যখন এই প্রক্রিয়াটা দুভয়ের ক্ষেত্রে সমান হয়ে যাবে, আর তখন সেই অবস্থাটিকে আমরা বলবো তাপীয় সাম্য অবস্থা বা তাপীয় সমতা। আমাদের এবারের টপিক হলো তাপগতিবিদ্যার শূন্যতম সূত্র। তো আমরা একটু সূত্রটি সম্পর্কে আগে জেনে নিই। যদি দুটি বস্তু তৃতীয় কোনো বস্তুর সাথে তাপীয় সাম্য অবস্থায় থাকে, তবে প্রথমোক্ত বস্তু দুটি পরস্পরের সাথে তাপীয় সাম্য অবস্থায় থাকবে। তো আমরা পূর্ববর্তী টপিকে জেনে এসেছি যে তাপীয় সাম্য অবস্থা কি, যখন দুটি বস্তুর মধ্যে তাপের আর কোনো আদান প্রদান ঘটবে না, তখন এই অবস্থাটিকে আমরা কি বলবো, তাপীয় সাম্য অবস্থা। তো এখন এই শূন্যতম সূত্রে বলা হয়েছে যখন দুটি বস্তু তৃতীয় কোনো বস্তুর সাথে তাপীয় সাম্য অবস্থায় থাকবে, তখন প্রথমোক্ত বস্তু দুটি পরস্পরের সাথেও তাপীয় সাম্য অবস্থায় থাকবে। তো এখন আমরা একটু ব্যাপারটিকে বিশ্লেষণ করি। যদি দুটি বস্তু তৃতীয় কোনো বস্তুর সাথে তাপীয় সাম্য অবস্থায় থাকে, এখন আমরা একটু খেয়াল করি, যদি আর 2 নম্বর যে বস্তু দুটি আমি এঁকেছি, এক এবং 2 নং বস্তু তৃতীয় বস্তুর সাথে 3 নং বস্তুটির সাথে তাপীয় সাম্য অবস্থায় আছে, অর্থাৎ 1 এবং 3 এই দুটি বস্তু তাপীয় সাম্য অবস্থায় আছে, আবার 2 ও 3 এই দুটি বস্তু পরস্পরের সাথে তাপীয় সাম্য অবস্থায় আছে। এর মানে কি 1 এবং 3 এই দুটি বস্তুর মধ্যে তাপের কোনো আদান প্রদান ঘটবে না। অর্থাৎ আমি যদি 1 এবং 3কে পাশাপাশি রাখি, এটা 1 নম্বর বস্তু আর এটি 3 নম্বর বস্তু, এটা 3 নম্বর বস্তু আঁকলাম আর পাশাপাশি রাখলাম। তার মানে কি, এখন আমাদের সূত্র অনুসারে কি 1 নং বস্তু আর 3 নং বস্তু কিন্তু পরস্পরের সাথে তাপীয় সাম্য অবস্থায় আছে। তার মানে কি এই দুটি বস্তুর মধ্যে কিন্তু কোনো কি হবে না, তাপের আদান প্রদান ঘটবে না। আবার 2 নং বস্তুটাও কিন্তু কি 3 নং বস্তুর সাথে কি আছে, তাপীয় সাম্য অবস্থায় আছে। এই আমাদের 3 নং বস্তু আবার রাখলাম, বা 3 নং বস্তুটাকে আবার আলাদা করে নিয়ে কি করলাম, 2 নং বস্তুর সাথে রাখলাম, এটি 2 নং বস্তু, এরপর 3 নং বস্তুটির পাশে রাখলাম। এরপর কি হবে, এই দুটি বস্তুর মধ্যেও কিন্তু তাপের আদান প্রদান ঘটবে না যখন, তার মানে কি আমাদের প্রথমোক্ত বস্তু দুটি কিন্তু তৃতীয় বস্তুর সাথে কি আছে, তাপীয় সাম্য অবস্থায় আছে। প্রথম দুটি বস্তু কিন্তু তৃতীয় বস্তুর সাথে তাপীয় সাম্য অবস্থায় আছে। তার মানে কি প্রথম দুটি বস্তু যদি তৃতীয় বস্তুর সাথে পাশাপাশি রাখা হয়, তখন তাদের দুজনের মধ্যে কিন্তু কোনো তাপের আদান প্রদান ঘটবে না। তো আমাদের শূন্যতম সূত্র কি বলে, যদি দুটি বস্তু তৃতীয় কোনো বস্তুর সাথে তাপীয় সাম্য অবস্থায় থাকে, তার মানে হচ্ছে ওই দুটি বস্তু কিন্তু পরস্পরের সাথে কি আছে, তাপীয় সাম্য অবস্থায় আছে। ব্যাপারটা কিন্তু খুব সিম্পল। এর মানে কি বুঝলাম আমরা, যদি দুটি বস্তু কি থাকবে, তৃতীয় কোনো বস্তুর সাথে তাপীয় সাম্য অবস্থায় থাকে, তার মানে কি দুটি বস্তু তৃতীয় বস্তুর সাথে, ওই দুটি বস্তু যদি আমি আলাদা আলাদাভাবে তৃতীয় বস্তুর সাথে রাখি, তাহলে কি তৃতীয় বস্তুর সাথে ওদের মধ্যে কোনো কি হবে না, আদান প্রদান ঘটবে না। তার মানে কি ওই প্রথম দুটি বস্তু কিন্তু তাদের মধ্যেও যদি আমি, তার মানে কি প্রথম দুটি বস্তুকে যদি আমি পাশাপাশি রাখি, মনে করো এটা প্রথম বস্তু আর এটি দ্বিতীয় বস্তু, আবার এর পাশে রাখলাম এটি প্রথম বস্তু আর এটি দ্বিতীয় বস্তু, দুটোকে পাশাপাশি রাখলাম, আর তার মানে কি এই দুটিও পরস্পর সাম্য অবস্থায় আছে। কারণ কি তারা দুজনে কিন্তু তৃতীয় বস্তুর সাথে সাম্য অবস্থায় ছিল, তাই না? তার মানে কি তারা পরস্পর তাদের মধ্যে সাম্য অবস্থায় বিরাজমান।
আর এটাই হচ্ছে আমাদের তাপগতিবিদ্যার শূন্যতম সূত্র। যদি দুটি বস্তু তৃতীয় কোনো বস্তুর সাথে তাপীয় সাম্য অবস্থায় থাকে, তাপীয় সাম্য অবস্থা মানে তাদের মধ্যে কোনো কি হচ্ছে না, তাপের কোনো আদান প্রদান ঘটছে না থাকে, তবে প্রথম উক্ত বস্তু দুটিও কিন্তু পরস্পরের মধ্যে কি তাপীয় সাম্য অবস্থায় বিরাজমান। আমাদের এবারের টপিক বস্তুর তাপমিতিক ধর্ম। বস্তুর তাপমিতিক ধর্ম সম্পর্কে একটু জেনে নিই আগে। বিভিন্ন পদার্থের ধর্মগুলো তাপের উপর নির্ভরশীল এবং সেই ধর্মগুলোকে বলা হয় তাপমিতিক ধর্ম। এর মানে কি, আমরা যেমন ধরো আচ্ছা আবার বলি যে বিভিন্ন পদার্থের ধর্মগুলো তাপের উপর নির্ভরশীল। এর মানে হলো ধর্মগুলো কিন্তু তাপমাত্রার পরিবর্তনের সাথে সাথেও কিন্তু ধর্মগুলো পরিবর্তিত হয়। মানে ধর্মগুলো পরিবর্তিত হয় বলতে, যেমন মনে করো গ্যাসের ক্ষেত্রে যখন একটি পাত্রে মনে করো গ্যাস নিলাম, আর গ্যাসের অণুগুলো কিন্তু এই অবস্থায় আছে, তাই না? এখন আমি গ্যাসের মধ্যে তাপ দিলাম, এই পাত্রটির মধ্যে তাপ দিলাম। তাপ দেওয়ার ফলে কি হবে, এই পাত্রের গ্যাসের অণুগুলো কিন্তু পরস্পর থেকে দূরে সরে যাবে, তাই না? তার মানে কি গ্যাসের আয়তন বেড়ে গেল। তার মানে কি তাপের ফলে এই যে গ্যাসের ধর্ম, যে আয়তন, গ্যাসের আয়তন যেটি আছে সেটি কিন্তু তাপের ফলে পরিবর্তিত হচ্ছে। তার মানে গ্যাসের আয়তনই হচ্ছে ওই বস্তুটির তাপমিতিক ধর্ম, তাই না? যেমন মনে করো অক্সিজেন গ্যাস, নাইট্রোজেন গ্যাস, তার মানে ওই ওদের তাপমিতিক ধর্মটা কি, সেটি হচ্ছে তাদের আয়তন। এরপর আরেকটা বিষয় মনে করো, যেমন আমরা ক্লাস 8-এ পড়ে এসেছিলাম যে পরিবাহীর রোধ তাপমাত্রার সমানুপাতিক। পরিবাহীর রোধ হচ্ছে তাপমাত্রার সমানুপাতিক, তাই না? তার মানে কি রোধও কিন্তু একটি তাপমিতিক ধর্ম, তাই না? পরিবাহীর একটি তাপমিতিক ধর্ম হচ্ছে রোধ। কারণ হচ্ছে তাপমাত্রা বাড়ার সাথে সাথে রোধও কিন্তু বাড়ে, পরিবাহীর রোধ কিন্তু বাড়ে। তাপমাত্রা বাড়ার সাথে সাথে পরিবাহীর রোধও কিন্তু বাড়ে। এরপর আমরা যেটা আমাদের এই অধ্যায়ের জন্য যেটি বেশি ইউজ করা হবে সেটা হচ্ছে পারদ যেটি আছে তার কি হয়, তাপমাত্রা পেলে পারদ কি হয়, পারদকে পারদ যদি তাপ পায়, তাপের ফলে পারদের কি হয়, প্রসারণ ঘটে বা আয়তন প্রসারণ ঘটে তাপের। আমরা সবসময় যখন থার্মোমিটারে আমাদের দেহের তাপমাত্রা পরীক্ষা করি তখন কি দেখি, যে কি যখন আমাদের বডিতে টেম্পারেচার থাকে তখন কি হয়, সেই টেম্পারেচারটা পেয়ে কিন্তু পারদ কি হয়, পারদ স্ফীত হয়, মানে কি পারদের আয়তনটা বেড়ে যায়। আর কি হয়, যেমন 95 থেকে 100, 100 থেকে 102 এইভাবে থার্মোমিটারের স্কেলে কিন্তু চলতে থাকে, মানে উপরের দিকে যেতে থাকে, তাই না? এর কারণ কি, তাপমাত্রার কারণে পারদটা কি হচ্ছে, প্রসারিত হচ্ছে। আর পারদের এই তাপমিতিক ধর্ম যে প্রসারিত হচ্ছে, এটা কিন্তু পারদের তাপমিতিক ধর্মটা কি, পারদের তাপমিতিক ধর্ম হচ্ছে তাপ প্রয়োগের ফলে পারদ কি হবে, প্রসারিত হবে, মানে পারদের আয়তন বৃদ্ধি পাবে। আর পারদের এই তাপমিতিক ধর্মটিকে কাজে লাগিয়ে কিন্তু থার্মোমিটার তৈরি করা হয়। আমি একটু আবার বলছি তোমাদেরকে যে বস্তুর তাপমিতিক ধর্মটা কি, বিভিন্ন পদার্থের মধ্যে কিন্তু বিভিন্ন ধর্ম আছে, আর সেই ধর্মগুলোর মধ্যে যে ধর্মগুলো তাপের কারণে পরিবর্তিত হয়, তাপ কমবে বা বাড়বে, তাপ কম বেশির কারণে সেই ধর্মগুলোর কিন্তু পরিবর্তিত হবে, সেই ধর্মগুলোই হচ্ছে বস্তুটির তাপমিতিক ধর্ম। যেমন তোমাদেরকে আমি লাস্ট যে উদাহরণটা দিলাম সেটা হচ্ছে পারদের তাপমিতিক ধর্মটা হচ্ছে কি, সেটি কি হবে, তাপ প্রয়োগের ফলে বা তাপ পেলে সেটি কি হবে, তার আয়তনটা প্রসারিত হবে। ঠিক আছে? আমাদের পরবর্তী টপিক হচ্ছে নিম্ন স্থিরবিন্দু এবং ঊর্ধ্ব স্থিরবিন্দু। আচ্ছা, আমরা যে থার্মোমিটার তৈরি করব, থার্মোমিটার এটি কিন্তু একটি কি পরিমাপক, তাই না? কিছু একটা আমরা পরিমাপ করব, তাই না? এটা দিয়ে তাপমাত্রা পরিমাপ করব। আমরা দৈর্ঘ্য কি দিয়ে পরিমাপ করি, আমরা দৈর্ঘ্য স্কেল দিয়ে পরিমাপ করি। তো প্রতিটি স্কেল তার মানে তাপমাত্রা মাপার জন্য থার্মোমিটার হচ্ছে এক ধরনের স্কেল, তাই না? তো আমরা যখন স্কেল দিয়ে পরিমাপ করি সবসময় দেখি যে কি স্কেলের একটি শুরু আছে, স্কেলের শেষ আছে। তার মানে কি যে কোনো পরিমাপের যন্ত্রের কিন্তু একটি শুরু থাকবে আর একটি শেষ থাকবে, তাই না? তো আমাদের যে থার্মোমিটার তৈরি করব তারও কিন্তু কি থাকতে হবে, শেষ থাকতে হবে, আবার শুরুও কিন্তু থাকতে হবে। তার মানে শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের একটা মান নির্ধারণ করতে হবে, তাই না? তারপরে তো আমরা মাঝের দাগগুলো দিতে পারবো। যেমন মনে করো এই স্কেলটি আমি বললাম 1 থেকে 20 সেন্টিমিটার পর্যন্ত স্কেল। তার মানে কি এর নিম্নে যে মানটি আছে আর ঊর্ধ্বে যে মানটি আছে সেই দুটি মানের মাঝখান বরাবর কিন্তু আমরা দাগগুলো দিব। তার মানে কি যখন থার্মোমিটার তৈরি করব তখন কিন্তু আমাদের কিসের প্রয়োজন, একটি নিম্নবিন্দুর প্রয়োজন আর একটি ঊর্ধ্ববিন্দুর প্রয়োজন, মানে যেটি সবচেয়ে উপরে থাকবে। এখন আমরা এই সম্পর্কেই আলোচনা করব। নিম্ন স্থিরবিন্দু যে তাপমাত্রায় বরফ, এটি মনে করো একটি বরফ কি গলতে শুরু করবে, যে তাপমাত্রায় বরফ গলতে শুরু করে
সেই তাপমাত্রাটি হচ্ছে নিম্ন স্থির বিন্দু। যে তাপমাত্রায় বরফ গলতে শুরু করবে সেই তাপমাত্রাটাই হচ্ছে কি নিম্ন স্থির বিন্দু। বরফ কিন্তু একটা নির্দিষ্ট তাপমাত্রা পর্যন্ত বরফই থাকবে, সে কিন্তু কি গলতে শুরু করবে না। কিন্তু যখন একটি নির্দিষ্ট তাপমাত্রায় পৌঁছাবে সেই তাপমাত্রাটি যাওয়ার পরপরই সেই তাপমাত্রাটিতে যখন পৌঁছাবে তখন থেকে কিন্তু কি হবে, বরফটি গলতে শুরু করবে, তাই না? বরফ কি হবে, বরফ থেকে পানিতে পরিণত হওয়া শুরু হবে। তো যে তাপমাত্রাটি থেকেই মানে যেই তাপমাত্রাটি অর্জন করার পরে বরফটি কি হয়, গলতে শুরু করে, সেই তাপমাত্রাটাই হচ্ছে নিম্ন স্থির বিন্দু। এরপর ঊর্ধ্ব স্থির বিন্দু। যে তাপমাত্রায় বিশুদ্ধ পানি, আচ্ছা আমি একটা জিনিস বলতে ভুলে গিয়েছি, যে তাপমাত্রায় বিশুদ্ধ বরফ কী করে, গলতে শুরু করে। আর এখানে কি হবে, ঊর্ধ্ব স্থির বিন্দুতে যে তাপমাত্রায় বিশুদ্ধ পানি জলীয় বাষ্পে রূপান্তরিত হতে শুরু করে। অর্থাৎ কি, তার মানে কি, আমরা যখন চুলার মধ্যে গরম পানি দিই তখন কি দেখি, একটা নির্দিষ্ট সময় পর্যন্ত কিন্তু পানিটি ফুটতে থাকে। আর যখন তাপমাত্রা বেশি হয়ে যায় তখন কি পানিটি থেকে কিন্তু জলীয় বাষ্প কি নির্গমন হয়। তো যেই তাপমাত্রায় পৌঁছানোর পর পানি কি হবে, জলীয় বাষ্পে রূপান্তরিত হবে, সেই তাপমাত্রাটি হচ্ছে ঊর্ধ্ব স্থির বিন্দু। আর আমরা জানি পানির ঊর্ধ্ব স্থির বিন্দু হচ্ছে 100 ডিগ্রি সেলসিয়াস, আর পানির নিম্ন স্থির বিন্দু হচ্ছে 0 ডিগ্রি সেলসিয়াস, তাই না? তার মানে কি, 0 ডিগ্রি সেলসিয়াসের থেকে কমে থাকলে তখন কিন্তু বরফটি গলবে না। যেমন মনে করো -1, -2, -3 ডিগ্রি সেলসিয়াস, এই অবস্থায় কিন্তু বরফই থাকবে। যখন আস্তে আস্তে তাপ পেতে পেতে যখন বরফটি কি হয়ে যাবে, বাইরে রাখার পর যখন বরফটি আস্তে আস্তে কিন্তু কি হবে, রুমের টেম্পারেচারের থেকে তাপটা কিন্তু পাবে, তাই না? তো তখন কি হবে, বরফটি আস্তে আস্তে কি হবে, তাপ পাবে -1 থেকে -2 থেকে 1, -2 থেকে -1, তারপর 0। তো সেই সময় থেকে কিন্তু বরফটি গলতে শুরু করবে, তাই না? আমাদের সেলসিয়াস স্কেলে নিম্ন স্থির বিন্দু মান হচ্ছে 0। তারপর যে তাপমাত্রায় বিশুদ্ধ পানি কি হবে, জলীয় বাষ্পে রূপান্তরিত হওয়া শুরু করবে। মানে কি, একটা সময়ের পর কিন্তু আমরা কি দেখি যে ফুটতে থাকা গরম পানি থেকে জলীয় বাষ্প নির্গমন হওয়া শুরু হয়, তাই না? তো সেই তাপমাত্রাটি মানে যে সময় থেকে মানে যে তাপমাত্রাটা অর্জন করার পরপরই কি হবে, ঊর্ধ্ব স্থির বিন্দু মানে যে তাপমাত্রাটা অর্জন করার পরপরই বিশুদ্ধ পানি জলীয় বাষ্পে রূপান্তরিত হওয়া শুরু করবে, সেই তাপমাত্রাটাই হচ্ছে আমাদের কি ঊর্ধ্ব স্থির বিন্দু। আর সেলসিয়াস স্কেলে ঊর্ধ্ব স্থির বিন্দু হচ্ছে 100 ডিগ্রি সেলসিয়াস। এখন আমরা একটি থার্মোমিটার নিলাম আর তার মধ্যে কিছু পারদ দিলাম, ঠিক আছে? এখন আমরা কি জানি, তাপ পেলে পারদ কি হবে, প্রসারিত হবে, তাই না? তো পারদ যখন প্রসারিত হবে, পারদটা প্রসারিত হতে হতে কিন্তু বাধা থাকবে, তাই না? পারদটা প্রসারিত হবে, তাই না? পারদ প্রসারিত হবে মানে উপরের দিকে উঠতে থাকবে পারদটা, তাই না? আচ্ছা, তো এখন পারদ প্রসারিত হলো, কিন্তু আমরা কি পাঠ নিতে পারবো? আমরা তো জানি না। এখানে এই যে কাঁচ নলটির কি কোনো আমরা পাঠ জানি আমরা? তো সেজন্য আমাদের কী করতে হবে, নিম্ন স্থিরবিন্দু এবং ঊর্ধ্ব স্থিরবিন্দু নিতে হবে, মানে শুরু আর শেষ। এখন আমরা কি জানি, সেলসিয়াস স্কেলে নিম্ন স্থিরবিন্দু হচ্ছে 0 ডিগ্রি সেলসিয়াস আর ঊর্ধ্ব স্থিরবিন্দু হচ্ছে 100 ডিগ্রি সেলসিয়াস, তাই না? তার মানে কি, তার মানে হচ্ছে আমরা এখন এই 0 থেকে 100-র মধ্যেই দাগ দিব, 0, 1, 2, ঠিক আছে? তো এভাবেই কিন্তু আমরা পাঠের জন্য স্কেলটা তৈরি করতে পারবো, তাই না? তো যখন কোনো একটি বস্তুর তাপমাত্রা পরিমাপ করা হবে তখন পারদটি কিন্তু সেই তাপটি পেয়ে স্ফীত হবে, এরপর একটি নির্দিষ্ট দাগে গিয়ে সেই স্ফীত হওয়াটা থেমে যাবে, আর সেখান থেকে কিন্তু আমরা তাপমাত্রা পাবো। এখন আমরা একটু লক্ষ্য করি, আমাদের কাছে 3টি থার্মোমিটার আছে, কিন্তু 3টি থার্মোমিটার 3 ধরনের, বা 3টি থার্মোমিটারের যে পার্ট আসবে সেই পার্টের একক 3 ধরনের। কারণ কি, 3টি থার্মোমিটারের নিম্ন স্থিরবিন্দু এবং ঊর্ধ্ব স্থিরবিন্দু কিন্তু এক নয়। একটি হচ্ছে সেলসিয়াস স্কেল, একটি হচ্ছে ফারেনহাইট স্কেল, আর একটি হচ্ছে কেলভিন স্কেল। আমরা জানি সেলসিয়াস স্কেলের নিম্ন স্থিরবিন্দু 0, ঊর্ধ্ব স্থিরবিন্দু 100। সেখানে ফারেনহাইট স্কেলের নিম্ন স্থিরবিন্দু হচ্ছে 32 ডিগ্রি আর ঊর্ধ্ব স্থিরবিন্দু হচ্ছে 212 ডিগ্রি। এরপর
কেলভিন স্কেলে নিম্ন স্থিরবিন্দু হলো 273 ডিগ্রি এবং ঊর্ধ্ব স্থিরবিন্দু হচ্ছে 373 ডিগ্রি। তার মানে তার মানে এই দুই তার মানে তিনটি কিন্তু আমাদের তাপমাত্রার পরিমাপটা দিবে, কিন্তু এককটি ভিন্ন হবে আর মানেও কিন্তু ভিন্নতা থাকবে। যেহেতু এখানে কিন্তু খেয়াল করো, তিনটি থার্মোমিটারে কিন্তু নিম্ন স্থিরবিন্দু এবং ঊর্ধ্ব স্থিরবিন্দুর মধ্যে কোনো মিল নেই। এই থার্মোমিটারের তুলনায় এই থার্মোমিটারের দাগ বেশি, তাই না? তো এখন পাঠের কিন্তু পরিবর্তন হবে। আচ্ছা, এখন আমরা যদি তিনটা থার্মোমিটার দিয়ে এই চায়ের কাপের থাকা চায়ের তাপমাত্রাটা নির্ণয় করতে চাই, তাহলে কি ঘটবে? তাপমাত্রা কিন্তু সেম তিনটা, আমি কিন্তু সেম তাপমাত্রা দিয়ে, মানে একটা তাপমাত্রা দিয়েই তিনটি থার্মোমিটার দিয়ে সেম তাপমাত্রায় পরিমাপ করব, তাই না? তিনটি থার্মোমিটার দিয়ে সেম তাপমাত্রায় কিন্তু পরিমাপ করব, ঠিক আছে? তো পারদের যে তাপমিতিক ধর্ম, সেটার কারণে কি হবে? তিনটি থার্মোমিটারের পারদটি কিন্তু, এখন মনে করো প্রথমে আমরা কি করলাম, প্রথমে আমরা সেলসিয়াস স্কেল দিয়ে মেপে দেখলাম, তাই না? প্রথমে আমরা সেলসিয়াস স্কেল দিয়ে মেপে দেখলাম, সেটি এতটুকু পর্যন্ত পারদের কি হয়েছে, পারদ প্রসারিত হয়েছে। এরপর ফারেনহাইট স্কেল দিয়ে মেপে দেখলাম। আচ্ছা, তার আগে একটু বলো, ফারেনহাইট স্কেল দিয়ে যদি আমরা তাপমাত্রার পরিমাপটা করি, তাহলে পারদ কতটুকু প্রসারিত হবে? পারদ কি এর চেয়ে বেশি প্রসারিত হবে? পারদ এর চেয়ে বেশি প্রসারিত হবে না, কারণ পারদ কি সে কি দাগ চেনে? সে কি দাগ বুঝতেছে কতটুকু দাগে গিয়ে তা থামতে হবে? তার ধর্মই হচ্ছে সে তাপ পেলে প্রসারিত হবে। সে নিশ্চয়ই প্রতিটি থার্মোমিটারে সমপরিমাণ তাপমাত্রা পেয়েছে বা তাপ পেয়েছে, যার ফলে সে প্রতিটি থার্মোমিটারে সমপরিমাণ প্রসারিত হবে। তার মানে কি, এখানে সেলসিয়াস স্কেলও যতটুকু প্রসারিত হয়েছে পারদ, ফারেনহাইট স্কেলও ততটুকু প্রসারিত হবে। আর ক্যালভিন স্কেল দিয়েও যদি আমি চায়ের কাপের তাপমাত্রাটা নির্ণয় করি, তাহলে ক্যালভিন স্কেলের ক্ষেত্রেও দেখব পারদের প্রসারণটা সেম হবে। তার মানে আমি কি বললাম, যে তিনটি থার্মোমিটার দিয়ে আমি একই তাপমাত্রার বস্তুকে পরিমাপ করলাম, যার ফলে কি হলো, তিনটি থার্মোমিটারেই পারদের প্রসারণটা সমান হবে। আর আমি আবার বলি যে সেলসিয়াস স্কেলে নিম্নবিন্দু হচ্ছে 0, ঊর্ধ্ববিন্দু হচ্ছে 100, ফারেনহাইট স্কেলে নিম্নবিন্দু হচ্ছে 32, ঊর্ধ্ববিন্দু হচ্ছে 212, ক্যালভিন স্কেলে 273 আর ঊর্ধ্ববিন্দু হচ্ছে 373। এতটুকু পর্যন্ত আশা করি আমরা বুঝতে পেরেছি যে যদি আমরা একই তাপমাত্রার বস্তু দিয়ে যদি তিনটি স্কেলের মধ্যে পরিমাপ করি, তাহলে কিন্তু পারদের উচ্চতাটা সমান হবে। এখন এই যে পারদের উচ্চতা কতটুকু হয়েছে তা আমরা কিন্তু জানি না। আচ্ছা, তাহলে আমরা এইটুকু তাপমাত্রাটা, মানে যতটুকু পর্যন্ত পারদের উচ্চতা হয়েছে সে পার্টটিকে সি ধরি, আর ফারেনহাইটের ক্ষেত্রে এফ ধরি এবং ক্যালভিনের ক্ষেত্রে কে ধরি। অর্থাৎ এটি হচ্ছে সি মানে হলো আমাদের সেলসিয়াস স্কেলের পার্ট, এফ মানে হলো আমাদের ফারেনহাইট স্কেলের পার্ট, আর কে মানে হলো আমাদের ক্যালভিনের স্কেলের পার্ট। আর পার্টটা কিসের? ওই যে গরম চায়ের কাপ, সেই গরম চায়ের কাপের চায়ের পার্ট, আর যেটি প্রত্যেকটা থার্মোমিটারে কিন্তু সেম, পারদের আয়তনটা সেম, পারদের যে আয়তন সেটি সেম, পারদের যে প্রসারণটা হচ্ছে সেটি সেম, কিন্তু পার্ট সেম নয়। কারণ কি, স্কেলটা ভিন্ন, এখানে যেখানে 0 থেকে শুরু হয়েছে আর এখানে 32 থেকে শুরু হয়েছে, তার মানে নিশ্চয়ই পার্ট সেম আসবে না, ঠিক আছে? আচ্ছা, এরপর আমরা এই তিনটি থার্মোমিটারের মধ্যে একটি সম্পর্ক স্থাপন করব। আমরা একটু খেয়াল করি যে তিনটি থার্মোমিটারের কিন্তু উচ্চতাটা সেম, আর তিনটি থার্মোমিটারের মধ্যে কিন্তু পারদের উচ্চতাও সেম। এখন আমি যদি তিনটি থার্মোমিটারের মধ্যে একটি তুলনা করি, যদি দেখি যে, আচ্ছা, প্রথম থার্মোমিটারের একটি অনুপাত দেখি আমরা, দুটি বিষয়ের মধ্যে অবশ্যই অনুপাত হবে। প্রথম থার্মোমিটারের অনুপাত যদি আমি দেখি যে প্রথমে হচ্ছে থার্মোমিটারের উচ্চতা, প্রথমে হবে আমাদের পারদের উচ্চতা আর থার্মোমিটারের উচ্চতার অনুপাত, তাই না? আমরা যদি একটু খেয়াল করি, পারদের উচ্চতা এবং থার্মোমিটারের উচ্চতা যদি অনুপাত করি, তাহলে একটু দেখি। প্রথমে আমরা সেলসিয়াস স্কেলের ক্ষেত্রে করি। সেলসিয়াস স্কেলের ক্ষেত্রে পারদের উচ্চতা যদি দেখি, পারদের উচ্চতা হচ্ছে এখান থেকে এতটুকু, তাই না? এই যে, তার মানে এটি হবে C-0, তাই না? আর থার্মোমিটারের উচ্চতা হচ্ছে
100 মাইনাস 0। অর্থাৎ এটি মানে হচ্ছে সি হচ্ছে আমাদের তাপমাত্রা, মানে আমরা যে পার্টটা পেলাম সেটি বিয়োগ নিম্নবিন্দু, আর অনুপাত মানে নিচে ভাগ বলা যায়, তাই যদি আমরা নিচে নিয়ে আসি, তার মানে 100 হচ্ছে আমাদের ঊর্ধ্ববিন্দু মাইনাস নিম্নবিন্দু, অর্থাৎ আমাদের থার্মোমিটারের যে উচ্চতা সেটি। এই যে অনুপাত মানে পারদের উচ্চতা এবং থার্মোমিটারের উচ্চতার যে অনুপাত সেটি সকল থার্মোমিটারের জন্যই সমান আসবে। তার মানে কি এটি একটি ধ্রুবক, সকল থার্মোমিটারের ক্ষেত্রেই এটি সমান আসবে। এখন আমরা আমাদের ধ্রুবকটাকে একটু লিখি আমি আবার, সেটা হচ্ছে কি যে তাপমাত্রা মাইনাস নিম্নবিন্দু ঊর্ধ্ববিন্দু মাইনাস নিম্নবিন্দু। এই উপরেরটা হচ্ছে আমাদের পারদের উচ্চতা আর নিচেরটি হচ্ছে কি আমাদের থার্মোমিটারের উচ্চতা। আর এই দুটি উচ্চতার অনুপাতের যে ফলাফল সেটি সেলসিয়াস স্কেলে যে তাপটা পাবো, এই দুটি অনুপাতের যে ফলাফল সেটি আমরা সেলসিয়াস স্কেলে যা পাবো তা আমরা ফারেনহাইট স্কেলেও তা পাবো এবং কেলভিন স্কেলেও তাই পাবো। বুঝতে পারলে? তার মানে হচ্ছে তাপমাত্রা, এখন দেখো আমরা যদি সেলসিয়াস স্কেলের জন্য দেখি সি মাইনাস 0, 100 মাইনাস 0। এরপর ফারেনহাইট স্কেলের জন্য যদি দেখি F মাইনাস 32। এরপর যদি কেলভিন স্কেলের জন্য দেখি সেটি হবে K মাইনাস 273। এরপর 373 মাইনাস 273। এই যে তিনটি স্কেলের জন্য তিনটি অনুপাত বের করলাম, তিনটি স্কেলের জন্য তিনটি অনুপাত বের করলাম। আর সেই অনুপাতটা কি প্রতি স্কেলের কি পারদের উচ্চতা আর থার্মোমিটারের উচ্চতার অনুপাত, আর এই অনুপাতটি প্রতিটি থার্মোমিটারের মধ্যেই সমান থাকে। আর এটা যে কোনো থার্মোমিটারের ক্ষেত্রেই খাটবে, ঠিক আছে? যে কোনো ত্রুটিপূর্ণ থার্মোমিটারের জন্য এটি সত্যি, ঠিক আছে, যে তাদের মধ্যে এই সম্পর্কটি। তার মানে আমরা কি বলতে পারি? তার মানে আমরা বলতে পারি যে কি সেলসিয়াস, ফারেনহাইট এবং কেলভিন স্কেলের সম্পর্ক এটি। এখন এটাকে আমরা কি করবো, আরেকটু কাস্টমাইজ করব, মানে ছোট করব, 3/100। এরপর হবে -32/180, और K माइनस 77/273। अच्छा, एरपर C/5 F माइनस 32/9 K माइनस 273/5। এখন এটাকে আমি যদি একটু স্পষ্ট করে লিখি তোমাদের জন্য, এটাকে আমি যদি তোমাদেরকে একটু আরেকবার বোঝাই, প্রতিটি থার্মোমিটারের মধ্যে কি থাকবে, এই অনুপাতটি সমান থাকবে, যে তাপমাত্রা ওই থার্মোমিটারে যে তাপমাত্রা পার্টটি পেয়েছে সেই পার্টটি, মানে যেমন মনে করো এই আমরা যে গরম চায়ের কাপের যে তাপমাত্রাটা পেলাম সেটি কিন্তু সেলসিয়াস স্কেলের জন্য সি পরিমাণ পেয়েছি, ফারেনহাইটের জন্য এফ পরিমাণ পেয়েছি, আর কেলভিন স্কেলের জন্য কে পরিমাণ পেয়েছি। তার মানে কি ওইটা কিন্তু ভ্যারি করবে, তাপমাত্রাটা কিন্তু ওখানে কিন্তু সমান থাকবে না, কিন্তু যখন আমরা অনুপাত করব তখন সেই অনুপাতের ফলাফলটা প্রতিটি স্কেলের জন্যই সমান হবে। তো আমাদের এটা অনুপাতটা একটু দেখে আবার, তাপমাত্রা মাইনাস নিম্নবিন্দু, এরপর নিম্নবিন্দু আবার ঊর্ধ্ববিন্দু মাইনাস নিম্নবিন্দু। তার মানে কি এই যে অনুপাত সেটি প্রত্যেকটি থার্মোমিটারের জন্যই সমান। তার মানে আমরা যে সূত্রটি পেলাম যে সেলসিয়াস, ফারেনহাইট এবং কেলভিন স্কেলের মধ্যে যে সম্পর্কটি পেলাম সেটা হচ্ছে C/5 equals to F minus 32/9 K minus 273 divided by
5। আর এটাই হচ্ছে আমাদের সেলসিয়াস, ফারেনহাইট এবং কেলভিন স্কেলের মধ্যে সম্পর্ক। এটি অবশ্যই আমাদের মনে রাখতে হবে, কারণ আমাদের তাপমাত্রা নিয়ে যে রিলেটেড যে এমসিকিউ যেগুলো রয়েছে সেগুলো কিন্তু আমাদের এগুলোর মাধ্যমে সম্পন্ন করতে হবে। পরবর্তী ক্লাসে আমরা তাপমাত্রা রিলেটেড ম্যাথগুলো করব অবশ্যই আশা করি তোমরা অ্যাটেন্ড করবে। তাপমাত্রা রিলেটেড ম্যাথে যাওয়ার আগে আমি তোমাদেরকে আরেকটি টপিক সম্পর্কে একটু আইডিয়া দিয়ে নিতে চাই। সেটি হলো তৃতীয়বিন্দু তাপমাত্রা। আর তৃতীয়বিন্দু তাপমাত্রা অঙ্কটা অবশ্যই আমরা আগামী ক্লাসে করে ফেলবো, সেজন্য আজকের ক্লাসে একটু তৃতীয়বিন্দু তাপমাত্রা নিয়ে আলোচনা করে নিই। আচ্ছা, আমাদের এবারের টপিক হলো তৃতীয়বিন্দু। আমরা পরবর্তী ক্লাসে যেহেতু সরাসরি ম্যাথ করবো, সেজন্য আমি একটু তোমাদেরকে তৃতীয়বিন্দু সম্পর্কে বলে যাচ্ছি যে তৃতীয়বিন্দু হলো যে তাপমাত্রা ও চাপে কোনো পদার্থ বাষ্পীয়, তরল এবং কঠিন এই তিনটি অবস্থাতে বিরাজ করতে পারে। তার মানে কি, এমন একটি অবস্থা সেটি বাষ্পীয় অবস্থাতেও আছে, আবার তরল অবস্থাতেও আছে, কঠিন অবস্থাতেও আছে। কোনো একটি বস্তু যদি এই তিনটি অবস্থাতে থাকে আর সেটি যে তাপমাত্রায় থাকবে, সেই তাপমাত্রাটি হলো তৃতীয়বিন্দু তাপমাত্রা। তৃতীয় মানে তিনটি অবস্থায় বিরাজমান তার মধ্যে। আর সেই বিরাজমান অবস্থাকালীন যে তাপমাত্রাটা তার মধ্যে আছে সেই তাপমাত্রাটাই হলো তৃতীয়বিন্দু তাপমাত্রা। তৃতীয়বিন্দু তাপমাত্রা। আচ্ছা সরি ঠিক আছে, মানে তৃতীয়বিন্দুকে আগে জানতে হবে। তৃতীয়বিন্দু হচ্ছে যে অবস্থায় কোনো বস্তু কি থাকবে, যে অবস্থায় কোনো বস্তু কি বাষ্প, তরল এবং কঠিন অবস্থায় বিরাজমান থাকবে। আর সেই অবস্থা থাকাকালীন সময়ে যে তাপমাত্রাটি তার মধ্যে বিরাজমান, সেই বস্তুটির মধ্যে বিরাজমান, সেই তাপমাত্রাটি হচ্ছে তৃতীয়বিন্দু তাপমাত্রা। তো পানির তৃতীয়বিন্দু তাপমাত্রা হলো 273.16, রূপার হচ্ছে 1234.93। এরপর সোনার হচ্ছে 1337.33 কেলভিন। এরপর তামার হচ্ছে 1357.77 কেলভিন। তো বইয়ে তোমাদের আরও তৃতীয়বিন্দু তাপমাত্রার মান দেওয়া আছে, তোমরা আশা করি এগুলো শিখে রাখবে যাতে তোমাদের ম্যাথ করতে সুবিধা হয়। এখন আমরা তৃতীয়বিন্দু তাপমাত্রা রিলেটেড যে ম্যাথগুলো রয়েছে আর সেই ম্যাথগুলোতে আমরা যে সূত্রটি অ্যাপ্লাই করব সেই সূত্র সম্পর্কে একটু আলোচনা করে নিব। সূত্রটি হচ্ছে এটি, T equals to PT by PTR into 273.16। এখন আমরা এটি হচ্ছে তৃতীয়বিন্দু সম্পর্কিত যে ম্যাথগুলো থাকবে অবশ্যই এগুলো এমসিকিউতে আসে, তো এগুলোর জন্য এই সূত্রটি আমরা ইউজ করব। সেটি হচ্ছে T equals to হচ্ছে যে বস্তুটির মানে কোন একটি বস্তুর কথা বলবে, তার মানে T হচ্ছে বস্তুর তাপমাত্রা, PT হচ্ছে বস্তুটি যে তাপমাত্রায় আছে সেই তাপমাত্রায় বস্তুটির তাপমিতিক ধর্ম। আমরা জানি কোনো একটি বস্তুর মধ্যে অবশ্যই তাপমিতিক ধর্ম থাকবে। আচ্ছা, তোমাদেরকে আমরা এটা রিলেটেড আজকে একটা ম্যাথ করে দেবো। আচ্ছা, আর পিটিআর হলো তৃতীয়বিন্দু তাপমাত্রায় বস্তুটির তাপমিতিক ধর্ম। এখন একটা জিনিস খেয়াল করো, বস্তুটি বর্তমানে যে তাপমাত্রায় আছে আর তৃতীয়বিন্দুতে যে তাপমাত্রায় থাকবে, দুটি তাপমাত্রা কিন্তু সম্পূর্ণ ডিফারেন্ট, তাই না? দুটি তাপমাত্রা সম্পূর্ণ ডিফারেন্ট, তার মানে কি দুটি তাপমাত্রাতে তাপমিতিক ধর্ম কিন্তু ডিফারেন্ট হবে, তাই না? তো এখন তার মানে আমাদের বোঝা যাচ্ছে যে টি হচ্ছে বস্তুটির তাপমাত্রা আর পিটি হচ্ছে ওই তাপমাত্রায় বস্তুটির তাপমিতিক ধর্ম। পিটি এর হচ্ছে তৃতীয়বিন্দু তাপমাত্রায়। আর তৃতীয়বিন্দু তাপমাত্রা মানে কি, বস্তুটি যে সময় বরফ, বায়বীয় এবং গ্যাসে থাকে, মানে একসাথে তিনটি অবস্থায় থাকে, আর তখন যে তাপমাত্রাটা ওই বস্তুর মধ্যে বিরাজমান থাকে সেটি হচ্ছে তৃতীয়বিন্দু তাপমাত্রা। আর ওই তাপমাত্রায় বস্তুটি যে তাপমিতিক ধর্ম প্রদর্শন করে সেটি হচ্ছে আমাদের এখানে পিটিআর। আর এটি হচ্ছে ইন্টু 273.16, মানে পানির তৃতীয়বিন্দু তাপমাত্রা। এটি রিলেটেড আজকে একটা ম্যাথ করে দিয়েই আজকের ক্লাসটি শেষ করে দেব। তাহলে আমরা আজকের ক্লাসে দুটি সূত্র জানলাম, সেটি হচ্ছে C/5 F - 32/9 equals to K - 273 divided by 5। আরেকটি সূত্র হচ্ছে T equals to PT divided by PTR into 273.16। এই দুটি সূত্র আমাদের পরবর্তীতে ম্যাথের জন্য কাজে দিবে। আশা করি তোমরা এই দুটি সূত্র অবশ্যই মুখস্থ করে রাখবে, অবশ্যই বাসায় বেশি বেশি প্র্যাকটিস করবে। তো পরবর্তী অঙ্কটি আমি লিখি, কোনো অজ্ঞাত তাপমাত্রায়, মানে আমাদের তাপমাত্রার পরিমাণটা জানা নেই, কোনো অজ্ঞাত তাপমাত্রায় গ্যাসের চাপ 4.80 10⁴ প্যাসকেল।
এখন এই লাইনটা একটু আমরা বোঝার চেষ্টা করি। কোনো অজ্ঞাত তাপমাত্রায় গ্যাসটির চাপ, তার মানে হচ্ছে এই তাপমাত্রায় গ্যাসের চাপটি হচ্ছে এই তাপমাত্রায় গ্যাসের তাপমিতিক ধর্ম, তাই না? এই তাপমাত্রায় গ্যাসটির তাপমিতিক ধর্ম হচ্ছে গ্যাসের চাপ, আর সেটির পরিমাণ হচ্ছে 4.80 ইন্টু 10⁴ প্যাসকেল। কোনো অজ্ঞাত তাপমাত্রায় গ্যাসের চাপ 4.80 ইন্টু 10⁴ প্যাসকেল। এরপর 10⁴ প্যাসকেল যদি ত্রৈধবিন্দুতে চাপ 4.2 ইন্টু 10⁴ প্যাসকেল পাওয়া যায়, তাহলে অজ্ঞাত তাপমাত্রাটি কত? অজ্ঞাত তাপমাত্রা কত? আচ্ছা, তো আমাদের এখন কি আছে আমাদের কাছে? কোনো একটি তাপমাত্রায়, অজানা তাপমাত্রা অবশ্যই, সেই বস্তুটির কি আছে? সেই বস্তুটির তাপমিতিক ধর্মের পরিমাপ আছে। তার মানে আমরা কি পেলাম? কোনো অজ্ঞাত তাপমাত্রা T = হোয়াট, তাই না? আমরা সেটার পরিমাপ জানি না। এরপর হচ্ছে আমাদের সেই তাপমাত্রায়, এই যে টি তাপমাত্রায় ওই বস্তুটি যে তাপমিতিক ধর্ম প্রদর্শন করে সেটি হচ্ছে চাপ, আর সেটি হলো, তার পরিমাণ হলো 4.80 × 10⁴ প্যাসকেল। লিখি আমি T = 4.80 ইন্টু 10⁴ প্যাসকেল। এরপর আমাদের PTR, অর্থাৎ ত্রৈধবিন্দু তাপমাত্রায়। এখন খেয়াল করো, অজ্ঞাত তাপমাত্রা আর ত্রৈধবিন্দু তাপমাত্রা কিন্তু সেম নয়। তার মানে কি, তাপমাত্রার ভিন্নতার কারণে যে সকল বস্তুর মধ্যে তাপমিতিক ধর্ম রয়েছে, তাপমিতিক ধর্মগুলোর মধ্যেও কিন্তু পরিবর্তন হবে, তাপমিতিক ধর্ম কিন্তু পরিবর্তিত হবে, তাই না? হয় কমবে না হয় বাড়বে, হয় চাপের পরিমাণ কমবে না হয় বাড়বে। এখানে কি হলো? এখানে দেখো, ত্রৈধবিন্দু তাপমাত্রায় কি হলো? ত্রৈধবিন্দু তাপমাত্রায় চাপের পরিমাণটা কিন্তু এর থেকে, মানে এই যে অজ্ঞাত তাপমাত্রা ছিল তার তুলনায় কিন্তু কমে গিয়েছে, তাই না? অজ্ঞাত তাপমাত্রায় যে তাপমিতিক ধর্মটা ছিল তার তুলনায় কিন্তু ত্রৈধবিন্দুতে যে তাপমিতিক ধর্ম প্রদর্শন করে সেটি কিন্তু কম, তাই না? আর তার মানটি হলো 4.2 ইন্টু 10⁴ প্যাসকেল। এখন আমাদের সূত্র আমরা জানি, আমাদের সূত্র হচ্ছে T = PT / PTR ইন্টু 273.16। PT এর মান হলো 4.80 ইন্টু 10⁴, তা লিখতে হবে না যদিও। আচ্ছা, 4.2 ইন্টু 10⁴। এরপর আমরা ক্যালকুলেশন করব, ক্যালকুলেশন করে মানটি তোমরা পাবা 312.18। এটাই হচ্ছে আনসার। আশা করি তোমরা ক্লাসটি বুঝতে পেরেছ। আমরা পরবর্তী ক্লাসে তাপমাত্রা রিলেটেড আরও কিছু অঙ্ক করব, এরপরেই আমরা তাপমাত্রা রিলেটেড ম্যাথগুলো অবশ্যই পারবো ইনশাল্লাহ। MCQতে ইনশাল্লাহ তোমরা একে এক পাবা। আর এরপরে আমরা তাপগতিবিদ্যার প্রথম সূত্র সম্পর্কে আমরা আলোচনা করব, এরপর তাপগতীয় প্রক্রিয়া সম্পর্কে আলোচনা করব পরবর্তী ক্লাসে ইনশাল্লাহ। আশা করি তোমরা ক্লাসটি অ্যাটেন্ড করবে। মিনি স্কুলের পক্ষ থেকে বিদায়। আল্লাহ হাফিজ।